হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার, অ্যান্ড আই উইল অলওয়েজ স্টে বাই ইয়োর সাইড। রাফান তারার সামনে হাঁটু গেড়ে বসে তারার বাম হাত নিজের হাতে নিয়ে পকেট থেকে একটা আংটির বক্স বের করে। সেখান থেকে একটা সুন্দর নয়নতারা ফুলের ডিজাইন করা আংটি বের করে। আংটিটা ভীষণ সুন্দর। আংটির উপর হীরের দুটো ছোট ছোট নয়নতারা ফুল, যার একটা গোলাপি রঙের আর আরেকটা সাদা রঙের। আংটিটা তারার বাম হাতের অনামিকায় আঙুলে পরিয়ে দিয়ে রাফান তারার দুই হাতে চুমু খায়। তারার খুশি চোখে খুশিতে পানি চলে আসে। রাফান দাঁড়লে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। এরপর রাফান পাশে থাকা ক্যান্ডেল ডিনার জন্য সাজানো টেবিলের উপর আরেকটা বক্স নেয়। সেখান থেকেই আংটির ডিজাইনের মতো একটা ব্রেসলেট বের করে তারার হাতে পরিয়ে দেয়। আজকে তারার বলার ভাষা নেই, সে শুধু মুগ্ধ হচ্ছে। তার জীবনের সকল স্বপ্ন যেন আজই একের পর এক পূরণ করে যাচ্ছে রাফান। হাতে ব্রেসলেটটা পরিয়ে দিয়ে রাফান আরেকটা বক্স তারার হাতে দিয়ে বলে, এটা খোলো। বক্সটা বড় আর ভারী। তারা বুঝতে পারলো না এটার ভিতরে কি থাকতে পারে, কিন্তু বক্সটা খোলার পর তারা চক্ষু চড়গাছ হয়ে গেল। কপাল কুচকে মুখ কুচকে জিজ্ঞেস করলো, বন্দুক? এটা দিয়ে আমি কি করব? এই লাইফে প্রথম শুনলাম কেউ তার বউকে ম্যারেজ অ্যানিভার্সারিতে বন্দুক উপহার দেয়। তারা হেসে ফেলে রাফানের কাণ্ড দেখে। রাফান গভীর মুখে উত্তর দেয়, ফ্লাওয়ার, এখন হয়তো তুমি এটার গুরুত্ব বুঝতে পারছো না, কিন্তু মনে করো এটাই তোমার জন্য আজকের সেরা গিফট। এটা শুধু বন্দুক নয়, এটা তোমার সেভিয়র। সবসময় এই বন্দুকটা নিজের কাছে রাখবে, কথাটা যেন মাথায় থাকে। তারা বিরক্তি স্বরে বলে, আপনি আছেন না, আপনি আমাকে রক্ষা করবেন। এসব বন্দুক টন্দুক আমার লাগবে না, আর আমি এসব চালাতেও পারি না। রাফান ধমকে শুরু বলল, বাজে কথা বলো না, তোমাকে বন্দুক চালানো শেখানোর ব্যবস্থা আমি করেই রেখেছি, কোনো প্রবলেম হবে না। আর সব সময় আমি তোমার কাছে নাও থাকতে পারি, আমি যদি মরে যাই তখন তোমাকে কে সেভ করবে? তারা রাফানের মুখে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এরকম অলক্ষণে কথা বলবেন না প্লিজ, তোমার মুখে এসব শুনতে ভালো লাগে না। আচ্ছা বলবো না, এবার লাস্ট গিফটের জন্য রেডি হও। তারা অবাক হয়ে বলে। আরো রাফান টেবিলের উপর থেকে আরো একটা ফাইল নেয়, সেটা তারার হাতে দিয়ে বলে, এখানে আমার ব্যবসার শেয়ারের সকল কাগজপত্র আছে। আজ থেকে আমার RIM কোম্পানির সব শেয়ারের দায়িত্ব তোমাকে দিলাম। আজ থেকে তুমি ওই কোম্পানির সিইও। আমার তোমার উপর আস্থা আছে, আমি জানি তোমার অনেক ট্যালেন্ট আছে আর তুমি পারবে কাজ করতে। আর হ্যাঁ, এখানে আমার যাবতীয় সম্পত্তি আছে, সব আজকে থেকে তোমার হলো। এখন থেকে সব কিছুর তত্ত্বাবধায়িকা মিসেস মৃধা। রাফানের এইসব কথা শুনে তারার বুকে মোচড় দিয়ে উঠল। সে কাল থেকে বেশ বুঝতে পারছিল রাফান কিছু একটা নিয়ে বেশ চিন্তিত, কিন্তু সেটা কি নিয়ে তারা বারবার জিজ্ঞেস করার পরেও রাফান বলেনি, ইগনোর করে গেছে। এখন এইসব কথা শুনে তারা নিশ্চিত কিছু একটা রাফানের মাথায় চলছে। তাই তারা উত্তেজিত গলায় চেঁচিয়ে উঠে বলে, আরো এসব আমায় কেন দিচ্ছ তুমি? আমার লাগবে না এসব, আমার শুধু তোমাকে লাগবে। বাই এনি চান্স তুমি কি আমাকে রেখে কোথাও যাওয়ার প্ল্যানিং করছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না ফ্লাওয়ার, এত উতলা হইও না, বোঝার ট্রাই করো। আমি হয়তো সবসময় তোমার কাছে নাও থাকতে পারি, তাই এসব না বলে আমি যেটা বলেছি সেটাই করো। আর আমি সবসময় তোমার পাশে আছি ফ্লাওয়ার। হয়তো কখনো শারীরিকভাবে পাশে নাও থাকা হতে পারে, কিন্তু মনের চোখ দিয়ে খুঁজে দেখলে ঠিক খুঁজে পাবে আমায়। রাফান তারাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা বুঝলো না, বরং আরো চেতে গিয়ে ভাঙা গলায় বলল, আমি কাল থেকে খেয়াল করছি তোমার কিছু একটা হয়েছে। আমাকে প্লিজ বলো না, এইভাবে আমাকে হার্ট করা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু একটা কথা মাথায় রাখুন, আপনি যদি আমার থেকে দূরে সরে যান তাহলে এই নয়নতারার শেখও কম না। আমিও আর কোনো দিন ফিরবো না আপনার কাছে। দরকার পড়লে না ফেরার দেশে চলে যাব, বুঝলেন? কথাটা শেষ করতেই তারা নিজের গলা ব্যথা অনুভব করলো। দেখলো রাফানের ডান হাত তার গলায়। ব্যাপারটা অনেক তাড়াতাড়ি হতে আটকাতেই পারল না। ব্যথায় কুকড়ে তারা রাফানকে বলল, কি করছেন কি? ছাড়ুন আমায়, আমার যন্ত্রণা করছে।
রাফানের চোখ লাল হয়ে আগুন বের হচ্ছে বলে মনে হচ্ছে। চোয়াল শক্ত করে শিপের দেয়ালের সাথে তারাকে ঠেকিয়ে অগ্নি চোখে তাকিয়ে আছে তারা চোখের দিকে, তাদের দাঁত পেশায়। তারাকে গম্ভীর কণ্ঠে রাফান বলল, আদরে আদরে মাথায় চড়ে বসেছিস তুই। এত সাহস বেড়েছে যে এখন আমার সামনেই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিস? এত সাহস? বুঝতে পেরেছি, আমারই ভুল। আমি এখনো তোকে নিজের আসল রূপটা দেখাইনি বলে তুই আমাকে ভালো মানুষের পাল্লায় ফেলে দিয়েছিস। কিন্তু একটা কথা মনে রাখ, রাফান ইব্রাহিম মোটেই ভালো মানুষ না। যেই ছেলে 6.5 বছর বয়সেই খুন করতে পারে তার সম্পর্কে কোনো ধারণাই নেই তোর। তারা হকচকিয়ে যায়। 6.5 বছর বয়সে খুন করেছে মানে? তারা বড় বড় চোখে রাফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মানে 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 জানতে হলে তোকে আগে জানতে হবে এই রাফান ইব্রাহিমের অন্ধকার জীবনের গল্প। আমি ছোট থেকেই বদমেজাজি ছিলাম বলে মাত্র 6 বছর বয়সে আমাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেয় তোর শ্বশুর। সারা বাড়িতে শুধু আমি একা, আর আমার দেখাশোনার জন্য একটা ন্যানি ছিল। ওই ন্যানি আমার বাড়িতে থেকে দেহ ব্যবসা করত, আমার বাড়িতে থেকে আমাকেই মারধর করত। খাবার চাইলে ঠিক মতো খাবারও দিত না। যত অশ্রাব্য গালি আছে সব আমায় সারাদিন শুনতে হতো। নিজের ভেতর থেকে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম আমি। আমার চোখের সামনে প্রতিদিন 10-12টা ছেলে এসে তার সাথে নষ্টামি করত। একদিন আমি একা একা ফল কাটতে গিয়েছিলাম বলে আমাকে যা নয় তাই বলেছিল। নিজের ঘরে নিজের খাবার খাবো সেটারও সুযোগ ছিল না। তাই লাফ দিয়ে ঝাঁপটে পড়ি ওই মহিলার ওপর, গিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দিই। ব্যাস, মরে গেল। যদিও সেদিনের জন্য আমার মনে কোনো অনুতপ্ত বোধ নেই। আমার মনে হয় আমি যা করেছি একদম ঠিক করেছি। কিন্তু আমার বাবা সেদিন আমার কাছে আসেন, আমাকে ইচ্ছে মতো মারেন, অথচ আমার সাথে যে অন্যায় করা হয়েছে তিনি সেটা বুঝতে পর্যন্ত পারেননি। আমাকে রাগ দেখিয়ে কেসটা কোনো রকমে ধামাচাপা দিয়ে দেশে ফিরে আসেন। আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি কেউ। সেই থেকে বাড়িতে কোনো ন্যানিও রাখা হয়নি। নিজে বানিয়ে যদি কিছু খেতে পেরেছি তো খেয়েছি, নয়তো সারাদিন না খেয়ে ঠেকেছি। 15 বছর বয়সে যোগ দিই আন্ডারগ্রাউন্ড জগতে। আমার নাম শুনতেই কলিজা কেঁপে ওঠে সবার। একটা কেসে ইচ্ছে না থাকা সত্ত্বেও এই দেশে বাড়িতে ফিরতে হয় 20 বছর বয়সে। তারপর 1 বছর আগে আজকের দিনে তোর সাথে দেখা হলো। শেষ। তোর জন্য আমার পুরো লাইফটা তছনছ হয়ে গেল। এক দেখায় পুরো ওলট পালট করে দিলি আমায়। যেই রাফান ইব্রাহিমের জীবনে কোনো মায়া নেই, কোনো পিছুটান নেই, যেই জীবনে কারো পরোয়া করেনি, তার জীবনে তুই পিছুটান হয়ে গেলি। আর এখন বলছিস আমায় ছেড়ে চলে যাবি? তোর কি অবস্থা করতে ইচ্ছে করছে আমার জানিস? ইচ্ছে তো করছে তোকে এক্ষুনি পানিতে ফেলে দিই, কিন্তু কি করব? নিজের মনের কাছে নিজে হেরে গেছি। কিন্তু নেক্সট টাইম তোর মুখে আমি যদি শুনেছি আমায় ছেড়ে যাওয়ার কথা, একদম জানে মেরে ফেলবো, বুঝলি? রাফান নিজের হাতে চাপ আর চোয়ালে আরো শক্ত করে ধরে বলে। রাফানের কথা শেষ হয়। রাফানের কথাগুলো শুনতে শুনতে তারা চোখ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ে। তার কাছেও রাফানকে দোষী বলে মনে হচ্ছে না, বরং মায়া হচ্ছে। কিন্তু রাফানের হাতের চাপে হঠাৎ করেই তারা জ্ঞান হারায়। তারার সতেজ দেহ হুট করে নিঃশেষ হয়ে যাওয়ার রাফান অস্থির হয়ে যায়। তারার জ্ঞান হারানোর জন্য রাফান ব্যাকুল হয়ে তারার গলা ছেড়ে নিজের 2 হাত তারাকে আগলে ধরে। শটাং করে কোলে তুলে নিয়ে শিপের দরজা খুলে ভেতরে রুমে শুইয়ে দিয়ে হাতে পায়ে মালিশ করতে করতে ডাকে, ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার, চোখ খোলো না বেবি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আর এরকম করবো না জানো, প্লিজ চোখ খোলো। রাফান বারবার তার হাতে মুখে চুমু খেতে থাকে, বারবার সরি বলতে থাকে। তাড়াতাড়ি করে শিপ থামাতে বলে আর বাইরের গার্ডগুলোকে হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার চলে আসে। রাফান তাড়াতাড়ি করে হেলিকপ্টারে তারাকে কোলে নিয়েই উঠে একদম মৃতা ম্যানশনের ছাদেই নামে। তারাকে নিজের রুমে শুইয়ে দেয়। ডাক্তারকে কল দিলে 10 মিনিটের ডাক্তারও চলে আসে। বাড়ির কাউকেই এত রাতে ডাক দেওয়া দেয় না রাফান। ডাক্তারের থেকে ওষুধ নিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে পাশে থাকা বেডসাইড টেবিলের উপর। সারা রাত রাফান তার প্রেয়সীর কাছে বসেই পার করে দেয়। সকাল 9টা তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে সে নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘরে রাফান নেই। মাথা ভার হয়ে আছে তারার। হেলে ধুলে বিছানা ছেড়ে উঠে দেখে, চোখে পড়ে পাশে থাকা বেডসাইড টেবিলের উপর। সেখানে প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লেখা আর পাশে একটা চিঠি। তারা
চিঠিটা হাতে নিতে ওর বুক মোচড় দিয়ে ওঠে, হাত পা কাঁপতে থাকে। চিঠিটা রাফানের লেখা। রাফানের যে খারাপ বাংলা মনে হয় এই বাড়িতে আর কেউ লিখে না, তাই এক দেখাতে এই রাফানের বাংলা চিনে যায় সবাই। চিঠিতে বড় বড় অক্ষরে বাচ্চাদের মতো করে লেখা, নিজের খেয়াল রেখো আর ওষুধগুলো ঠিক সময় মতো খেয়ে নিও। লাস্টলি, আমায় ছেড়ে যাওয়ার চিন্তা বাদ দাও। আমি বেঁচে থাকি বা না থাকি, তোমাকে আমার বউ হয়ে সারা জীবন কাটাতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি আমি ফিরবো। ফ্লাওয়ার, আমার উপর ভরসা রেখো। তারা চিঠিটা পড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে নিচে গেল, সবাইকে দেখালো। সারা বাড়িতে হাহাকার লেগে গেছে। রাফান এভাবে চিঠি দিয়ে বেরিয়ে গেছে মানে সে আর ফিরবে না। ফিরবে কিনা সেই গ্যারান্টিও নেই। আর গতকাল রাফান তারাকে আন্ডারগ্রাউন্ড জগতের সম্পর্কে যা বলেছিল, তার মানে রাফান সেই কাজেই গেছে। রিয়াজ ইমরান বাংলাদেশের সব জায়গায় খোঁজ লাগিয়েছেন কিন্তু কোথাও নেই। সিঙ্গাপুরে পুলিশ ফোর্স লাগিয়েও খোঁজ করছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তারার জীবন কেবল অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে রাফানের অভাবে। সারাদিন ঘরে নিজেকে আটকে রেখে দেয় তারা, আর নিজেদের ভালো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। প্রায় 1 মাস রাফানের খোঁজ নেওয়ার পরেও কোনো খোঁজ না পেয়ে সবাই যেন চুপই করে যায়। যে নিজে কারো সামনে আসতে চায় না তাকে জোর করে এনে লাভ নেই। এদিকে সবাই জানতে পারে তারা প্রেগনেন্ট, তাই সবাই আরও চুপ হয়ে গেছে। সারাদিন কেউ না কেউ তারার সাথে থাকে, যেন ও একা হয়ে নিজের কোনো ক্ষতি না করে বসে। বাড়ির সকলে তারাকে নিয়েই চিন্তায় থাকে সারাদিন। একদিন রুটিন চেক আপের জন্য তারাকে নিয়ে রাবেয়া বেগম আর রিয়াজ ইমরান বের হন। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ কোথা থেকে যেন একটা ট্রাক এসে তারাদের গাড়ির পেছনে লাগে। ট্রাকের উপর কতগুলো গুন্ডা বসে চেঁচাচ্ছে, সবাই ভয় পেয়ে যায়। ড্রাইভার দ্রুত গাড়ি চালানো শুরু করে, কিন্তু ঠিক তখনই সামনে থেকে আরেকটা ট্রাক ঘুরে তারাদের গাড়ি ধাক্কা মারে। এত জোরেই ধাক্কা লাগায় ড্রাইভার আর রিয়াজ ইমরান মৃধা সাংঘাতিকভাবে আঘাত পান। রাবেয়া বেগম তারাকে আগলে ধরতে গিয়ে সেও সাংঘাতিকভাবে আঘাত পেয়ে তারার উপর পড়ে যান। তারা সারা শরীর বেয়ে রাবেয়া বেগমের রক্তেই ভরে যায়। তারা জোরে জোরে কান্না শুরু করে আব্বু আম্মু বলে। তার নিজের বাবা মাকে তো সে কবেই হারিয়েছে, তার বাবা মা থেকেও নেই, আর এখন এরকম শ্বশুর শাশুড়িকে তারা কি করে হারাবে? তাদেরকে হারিয়ে ফেললে সে বাবা মা বলে কাকে ডাকবে? তারার তো আর কেউ থাকবে না তাহলে। বড় রোডের মাঝে রাস্তায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও কোনো মানুষ এগিয়ে আসার চেষ্টা করছে না। ভেঙে পড়ে আছে রাস্তার মাঝখানে তারাদের গাড়ি। গাড়ির সামনে দিকটা এতটাই ভেঙে গেছে যে সেখানে রিয়াজ ইমরান আর ড্রাইভার বেঁচে আছে কিনা বলা মুশকিল। রাবেয়া বেগম অল্প অল্প নড়ছেন। বাইরে থেকে গুন্ডাদের চেঁচামেচি ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা এসব দেখে রাবেয়া বেগমকে আঁকড়ে ধরে কাছে। রাবেয়া বেগম তার রক্তাক্ত হাত দিয়ে তারার চেহারা হাত বুলিয়ে দেন। তার কোনো মেয়ে নেই, কিন্তু রিয়াজ ইমরান এবং তার একটা মেয়ের খুব শখ ছিল। তারাকে পেয়ে দুজনেই সেই শখ পূরণ করতে পেরেছিল। কত স্মৃতি মাথায় আসছে রাবেয়া বেগমের এই মুহূর্তে। তার 25 বছরের জীবন সংসারে কত মায়া, কত ব্যাকুলতা। তারার মাথায় হাত বুলিয়ে তিনি অস্পষ্ট স্বরে তারাকে উদ্দেশ্য করে বলেন, তারা মা, আমার এখান থেকে চলে যা। ওরা আমাদের মারতেই এখানে এসেছে, তোকেও ছাড়বে না ওরা। চলে যা মা, নিজেকেও বাঁচা আর সাথে আমাদের বংশের ভবিষ্যৎটাকেও বাঁচা। তাড়াতাড়ি বের হো, না হলে চলে আসবে ওই শয়তানগুলো। এইদিকে পালা পালা। রাবেয়া বেগম আর সইতে পারলেন না, সেখানে নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারা হু হু করে কেঁদে উঠল। মাত্র কয়েক মাসের মধ্যে সব কেমন যেন হয়ে গেল। সব তো ঠিকই ছিল, তারা সংসার, পরিবার, স্বামী সব ঠিক ছিল। কার অভিশাপ লাগলো তারার জীবনে? তারার মাথা কাজ করছে না। চোখের সামনে আপন জনের লাশ পড়ে আছে, কিন্তু তারা ব্যর্থ। সে তাদের বাঁচাতে পারেনি। এমন সময় তারাদের বাড়ির 3 জন বডিগার্ড আসলো। আজ যে কি হয়েছে তারার কোনো বডিগার্ড না নিয়েই বাসা থেকে বের হয়ে গেছে। কেউ যেন সব জেনে শুনে তারপরেই হামলা করেছে তাদের উপর। কিন্তু কথা হচ্ছে এই বডিগার্ডরা জানলো কি করে তাদের কথা? যাই হোক, হয়তো শুনেছি কোথাও থেকে।
বডিগার্ড এসে গাড়ির ভেতরে বিধ্বস্ত অবস্থায় রিয়াজ ইমরান মৃধাকে পড়ে থাকতে দেখে। পেছনে রাবে বেগমকেও দেখেই মনে হচ্ছে তারা আর বেঁচে নেই। তাই তাদের এখন মূল উদ্দেশ্য তারাকে সেফ রাখা। সবাই দরজা ভেঙে তারাকে বের করে। তখনই পেছন থেকে ওই ছেলেগুলো এসে তাগাদা দিতে থাকে। তারা হাঁসফাঁস করে গাড়ি থেকে নামে। দুজন বডিগার্ড ওই ছেলেদের আটকানোর চেষ্টা করে আর একজন তারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা শরীর খারাপ লাগছে, শরীর ভেঙে আসছে। এত রক্ত, এত কিছু দেখার পরও তারার মাথা ঘুরছে। তারপরেও মনে প্রাণপণে দৌড়াচ্ছে, কারণ সে বেঁচে থাকতে চায়, নিজের বাচ্চাকে বাঁচাতে চায় আর মুখোমুখি হতে চায় রাফানের। আর যদি তাদের কাছে রাফান থাকতো তাহলে তো তাদের এরকমটা হতো না, সবাই হয়তো বেঁচে যেতে পারতো। তাই তারার মনে আজ রাফানের জন্য আকাশ পরিমাণ অভিমান জমতে শুরু করে। যা হয়েছে সব রাফানের জন্য হয়েছে। হতেই পারে যে যারা তাদের উপর হামলা করেছে সবাই রাফানের শস্য। রাফান নেই বলেই তার পরিবারের উপর আক্রমণ করেছে। এসবই ভাবতে ভাবতে তারা দৌড়ায়। তারার সাথে বডিগার্ডও আছে। বডিগার্ড আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছে, যেন কোনো সেফ প্লেস দেখলে সেখানে তারাকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু হায় খোদার একই নির্মম খেলা! চারজন গুন্ডা এসে তাদের পিছু ধাওয়া করে। হয়তো এতক্ষণে মেরেও ফেলেছে ওই দুইজনকে। বডিগার্ড তারাকে নিজের পেছনে সেফ রাখার চেষ্টা করে। হাতের রাইফেল নিয়ে চারটা গুন্ডাকেই শুইয়ে দেয়। ঠিক তখনই লুকিয়ে কেউ একজন ওই বডিগার্ডকে গুলি করে। গুলিতে লোকটির মাথা ছাঁচড়া হয়ে যায়। তারা হতবাক হয়ে যায়। এবার কি করে বাঁচবে সে? চোখের সামনে যে মৃত্যু মৃত্যু খেলা হচ্ছে আজ। সব শুধু মরেই যাচ্ছে, সবাই শুধু চলেই যাচ্ছে। আজ তারার পাশে কেউ নেই, কেউ না। গুন্ডারা তারাকে ধরতে যাওয়ার আগেই তারা দৌড়ানো শুরু করে। জোরে জোরে, যত জোরে পারে দৌড়ায়। অনেকক্ষণ দৌড়ানোর পর একটা খালি বাড়ি দেখতে পায়। বাড়িটা ভাঙা পড়ে আছে। তারা বাড়িটার ভেতরে ঝুঁকে খাপচি মেরে চুপচাপ বসে থাকে, মুখ আটকে এক কোণায় পড়ে থাকে অন্ধকারে। প্রায় 20 মিনিট পর এক নাগারে কতগুলো পায়ের প্রবেশের শব্দ পায় তারা। আওয়াজ আসতেই মুখ আটকে ধরে, কান্নায় চেপে রাখে যেন কেউ শুনতে না পারে। কতগুলো ছেলে এসে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে আর তারার খোঁজ করতে করতে পুরো বাড়ি তল্লাশি করে একজন, দুজন বা চারজন, পাঁচজন নয়, পুরো 20-20টা ছেলে। সব গুন্ডা তারাকেই খুঁজছে সবাই। ওদের ভেতরে একজন খুব রাগান্বিত স্বরে বলছে, মামা, আজকে যদি মালডারে না খাইছি তাইলে আমার নাম পাল্টাইয়া রাখিস। এত দৌড় করাইলো না আমাগো, ওর আজকে কি দশা করমু হেডাও নিজেও জানে না। আরেকজন এই ছেলের সেটার কথায় সাই দিয়ে বলে, ঠিক কইছস মামা, আজকা ওই মাইয়ার নিস্তার নাই। আবার সবাই মিলে তল্লাশি শুরু করে। ফাঁকা বাড়ি হওয়ায় ওদের সব কথাই তারার কানে আসে। মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকে, আল্লাহর কাছে দুহাত তুলে রক্ষা চায়। হঠাৎ করেই থপ্পাস করে তারা যেই রুমে আছে ওই রুমের দরজা ভেঙে পড়ে যায়। তারা আটকে ওঠে, তবু আল্লাহকে ডাকা বন্ধ করে না। পাঁচজন গুন্ডা ভেতরে ঢুকে তারাকে দেখতে পায়, হাঁক ছেড়ে বাকিদেরও ডাকে, এই কই গেলি, জলদি আয়, মালদারে পাইছি। এখানে এতক্ষণ তো আমার কাইয়া বইয়াছিল। ডাক শোনা মাত্রই সব গুন্ডা দৌড়ে ভেতরে আসে। একসাথে এতজনকে দেখে তারা আর ভেতরে আর রুহ থাকার অবস্থায় নেই। তাও যেন কি করে বেঁচে আছে তারা। হয়তো এখনো অনেক কষ্ট ভোগ করা বাকি তার। গুন্ডাগুলোর ভেতরে একটা গুন্ডা বলে বসে, মামা, মালটা কিন্তু হেব্বি, বড়লোক বাড়ির বউ, সেই দেখতে। এইটারে যদি খাইয়া মারি কেউ কিচ্ছু কইব না। পাশে থেকে আরেকটা গুন্ডা বলে উঠছে, আরে না, কেডা কি কইব, পাখি তো এখন আমগো। আমরা এটারে খাইয়া মারি না, এমনি মাইরা লই, কেউ টিয়ারও পাইব না। তারা ওদের কথা শুনে জোরে জোরে চিৎকার করে দিয়ে বলে, জানোয়ারের বাচ্চারা, তোরা কি ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবি? ওপরে কি আল্লাহ নেই? তিনি কি দেখেন না? আমার পরিবারকে মেরেছিস তোরা, এখন আমাকে মারতে চাইছিস? খোদার কসম লাগি তোদের এমন হাল করবে কেউ একজন যে তোরা মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু ভুগতে ভুগতে মরবি। প্রতিটা যন্ত্রণা তোদের শিরায় শিরায় বাঁচবে। আমার বলা কথাগুলো তোদের
মনে হবে তখন। আমি বলছি আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার গায়ে তোরা একটা আঙুলও লাগাতে পারবি না, শয়তান। তারার কথাগুলো শুনে অট্টহাসিতে ফেটে পড়ে সব গুন্ডারা, যেন সে কোনো ভীষণ মজার কৌতুক শুনিয়েছে তাদের। একজন গুন্ডা তখন হাসতে হাসতেই বলে, ঠিক আছে, তাইলে দেখি তোর কসমের কত পাওয়ার, ক্যাডা বাঁচাইতে আহে তারে। লোকটা আগাতে থাকে। এই মুহূর্তে তারার ভয় পাওয়ার কথা, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে। তারার নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে, তিনি আছেন। তবে তারার শরীর তার বিশ্বাসের সাথে তাল মেলাতে পারল না। তারার পা গড়িয়ে অনবরত রক্ত ঝরছে। বোধহয় রাফানের শেষ স্মৃতিটাও আজ চলে গেল তারার বাকি আপনজনদের সাথে। তারা জ্ঞান হারিয়ে সাথে সাথে মাটির উপর পড়ে যায়। তারার জ্ঞান ফিরে 3 দিন পর। হসপিটালে বেডে পাশে জিনিয়া, ফুপ্পি, জান্নাত আর জেরিন বসে আছে। সবার চোখে মুখের অবস্থা বেহাল। তারা আস্তে আস্তে চোখ খুলে ওদের সামনে দেখে। প্রথমে জিজ্ঞেস করে বাবা মার কথা। জিনিয়া মৃধা কেঁদে কেঁদে জানান তারা আর নেই। এমনকি রফিকুল আরমানও হাসপাতালে ভর্তি। হার্ট অ্যাটাক হয়েছে ওনার, কোমায় আছেন তিনি এই 3 দিন ধরে। আর এখন নাকি জাহানারা খাতুনও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। কি থেকে কি হয়ে গেল? তাদের এত সুন্দর গোছানো সংসার একই দশা হলো। তারাকে জড়িয়ে ধরে জিনিয়া, জানাত, জেরিন সবাই কান্না করে। পুরো কেবিনে কান্নার রোল পড়ে গেছে। এরপর তারা জানতে পারে তারাকে নাকি তাদের বাড়ির বডিগার্ডরা হাসপাতালে নিয়ে এসেছে। ওই মুহূর্তে তারাও এই বিষয়ে নিয়ে বেশি ভাবেনি। এমনিতেই পরিবারের এই অবস্থা, আবার নিজের অনাগত সন্তানকে হারানোর বেদনা, তারা আর নিতে পারছে না এসব। প্রায় 6 মাস চলে গেছে। বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটে তার। এই তো 10 দিন আগে মারা গেছেন রফিকুল আরমান। আর গত 2 দিন ধরে জাহানারা খাতুন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন নিজের পরিবারের কাছে। জিনিয়া মৃধার স্বামী বলেছেন চলে যাবেন সবাইকে নিয়ে, থাকবে না এইখানে। তাহলে এবার কি হবে তারার? নিজের পরিবারের কাছেও তো যেতে পারবে না, একাই থাকতে হবে তাকে। রাফানও তো প্রায় 14 বছর একাই থেকেছিল, তাহলে সে কেন পারবে না? তারা কয়েক মাস পর IM কোম্পানির দায়িত্ব নেয় সিইও হিসেবে। এত কম বয়সে কোম্পানি জয়েন করার কম কিছু ভুগতে হয়নি তাকে। তারপরও সাহস হারায়নি, নিজেকে আস্তে আস্তে একজন শক্তিশালী নারীতে রূপান্তর করেছে, নতুন করে সাজিয়েছে নিজেকে। এখন আর তার হারানোর কোনো ভয় নেই, একাই থাকতে পারে সে। ফ্ল্যাশব্যাক, হাজব্যান্ড এন্ড বর্তমান। 6 বছরের হিসাব নিকেশ মেলানো শেষ হলে আমার তোমার সাথে কথা আছে। জীবনে বসে থাকা রাফান তারাকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলল। দীর্ঘ 1 ঘন্টার ধ্যান ভাঙে তারার। রাফান আরও 20 মিনিট আগেই গোসল সেরে বের হয়েছে। তারা খেয়াল করেনি আসলে সে সেই 6 বছর হিসেব মেলাচ্ছে। আজ তো এত বছর পর রাফান ফিরে এসেছে বলে ভুল হবে, বলতে হবে তারার কাছে ধরা দিয়েছে, মানে তারা সামনে এসেছে। রাফানের গলার আওয়াজ শুনে তারা বামে নিজের নজর ঘোরায়। ঘাড় ঘুরিয়ে দেখে তার সেই সবচেয়ে আপন মানুষটাকে। আজও সেই পুরনো বদ অভ্যাস যায়নি রাফানের। গোসল সেরে খালি গায়ে ডিভানে হেলান দিয়ে বসে আছে। আগের থেকে রাফানের স্বাস্থ্য বেড়েছে বলে মনে হচ্ছে। হাতের বাহু আর পেশিগুলো আগের চেয়ে অনেক ফোলা ফোলা দেখাচ্ছে। এই কয়েক বছরে এক্সারসাইজের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি সে। চেহারায় উজ্জ্বলতা আরও বেড়েছে। আগেও তো কত সুন্দর দেখাতো তাকে, আর এখন দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না। হাতের বেবসগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। কি সুন্দর, কি আকর্ষণীয়। এতদিন পর এই লোকটাকে দেখে তারার মনের অভিমান যেন এক নিমিষে চলে যেতে চাইছে, কিন্তু তারা সেটা চায় না। সে যেই কষ্ট ভোগ করেছে তার প্রতিশোধ নিয়ে তারপর সে তাকে ক্ষমা করবে, তার আগে নয়। ডিভান থেকে রাফান উঠে দাঁড়ায়, তারার দিকে এগিয়ে আসতে নেয়, কিন্তু তারা খাটে বসেই বাম হাত দিয়ে রাফানের দূর থেকে থামিয়ে দিয়ে খাটখাট গলায় বলে, কাছে আসবেন না, আগে আমার সব প্রশ্নের উত্তর দিন। রাফান থেমে যায়। তাকে যে তারার প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা তো জানা কথাই। তারা একবার দাঁড়িয়ে থাকা রাফানের দিকে তাকায়। হাইটে আগের থেকে 2-3 ইঞ্চি বেড়েছে বইকে, বাড়বেই বা না কেন? যেই হারে এক্সারসাইজ করতে হয় একজন গ্যাংস্টারকে, তাতে তাদের হাইট এমনিতেই বেড়ে যায়। আগে হয়তো 6 ফুট 1 ছিল, আর এখন হয়তো 4 হয়ে গেছে। আর তারা আগের মতোই
5 ফুট 4। দূর থেকেই রাফান থেমে গিয়ে তারাকে বলে, ওকে, ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই উইল অ্যান্সার ইট। তারা গম্ভীর মুখে রাফানের থেকে চোখ সরিয়ে বলে, গুড। আমার প্রথম প্রশ্ন কি হবে সেটা আশা করি আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন মিস্টার মৃধা, নাকি বলবো মিস্টার রাইমা? সে যাই হোক, আপনি যেই হন না কেন, আই টোটালি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। কিন্তু একটা কৈফিয়ত আপনাকে দিতেই হবে। কোথায় ছিলেন এতদিন? কেন ছেড়ে চলে গিয়েছিলেন আমাদের? আর আজই বা কেন ফিরেছেন? যেখানে ছিলেন সেখানেই থাকতেন। রাফান গম্ভীর মুখে তারার দিকে তাকায়। প্রথম প্রশ্ন যে এটাই হবে সেটা রাফানের জানা ছিল, তাই রাফান স্পষ্ট ভাষায় উত্তর দিল। গিয়েছিলাম একটা কাজে, এখন কাজ শেষ তাই ফিরে এসেছি। তারা রাফানের কথায় অনেক অসন্তুষ্ট হলো। তার এত গভীর অনুভূতির জন্য এই প্রশ্নের এই উত্তর হতে পারে না। সে আরো স্পষ্ট কিছু আশা করেছে, তাই সে রেগে যায়। রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আপনার কি মনে হয় এত বছর পর এসে হেয়ালি করে উত্তর দিয়ে পার পেয়ে যাবেন? সেটা হচ্ছে না। ফ্লাওয়ার, আই টোল্ড ইউ টু বিলিভ মি। রাফানের এই উক্তিটিতে তার উদাস মনের ভাব প্রকাশ পায়। চলে যাওয়ার আগে সে বারবার বলে গিয়েছিল সে ফিরে আসবে, তার উপর আস্থা রাখতে, কিন্তু তার প্রেয়সী যে এভাবে তাকে দূরে ঠেলে দিবে সেটা আশা করেনি। রাফানের কথা গায়ে না মেখে তারা তাতে তৎ পিষে বলে, বিশ্বাস? কিসের বিশ্বাস? কিসের বিশ্বাসের কথা বলছেন আপনি? যেদিন আপনার জন্য আমাদের সব হারাতে হয়েছিল সেদিনই আপনার প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছিল। কোথায় ছিলেন আপনি সেদিন? মনে মনে কত ডেকেছি আপনাকে। আমার চোখের সামনে একের পর এক সব লাশ হয়ে গেল। কোথায় ছিলেন আপনি তখন? আপনার শত্রুতার জন্যই সেদিন লিখনের বাবা আমাদের পরিবারের ওপর হামলা করেছিল। আপনি যদি সেদিন লিখনকে না মারতেন তাহলে আমাদের ওই দিনটা কোনো দিন দেখতে হতো না, আর না হারাতে হতো সবাইকে। এখনো বলবেন এটা আপনার কোনো দোষ নেই, আপনি নির্দোষ? আপনি তো সবার আগে জেনেছিলেন তাই না যে আমি প্রেগনেন্ট ছিলাম? তারপরেও রেখে চলে গিয়েছিলেন আমায়, বাঁচেনি, ওইটাও বাঁচতে পারেনি। তাও বলবেন আপনি দোষী নন? যদি তাই ভেবে থাকেন তাহলে শুনুন, আপনি আমার কাছে খুনি। ইউ আর এ ক্রিমিনাল ফর মি। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। তারার কথা শেষ হতেই রাফান তারার হাত ধরে হ্যাঁচকা টান মেরে খাটের ওপর থেকে উঠায়। ডান হাতে তারার গলা চেপে ধরে, বাম হাতে তারাকে নিজের শরীরের সাথে মিশিয়ে রাগী চোখে তারার চোখের দিকে তাকায়। রাগের চোয়াল শক্ত হয়ে গেছে রাফানের, কিন্তু তারা ব্যথা পেলেও সে সেটা প্রকাশ করে না, বরং একইভাবে রাগী চোখে তাকিয়েছে রাফানের দিকে। রাগী গম্ভীর গলায় দাঁতে দাঁত পিষে তারাকে বলে, 6 বছর পর ফিরেছি তোর কাছে। শাসন করা হয়নি বহুদিন। কি ভেবেছিস যা ইচ্ছে তাই বলতে পারবি? বলার সুযোগ দিয়েছে বলে আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিবি আর আমি মেনে নেব? কি কথা বলছিস না কেন? জবাব দে। একটা কথা মাথায় রাখ, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। এই পুরো ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত এই রাফান ইব্রাহিম কোনো নির্দোষ মানুষের গায়ে টোকাও দেয়নি। মারা তো দূর, আমি এই জীবনে কম মানুষকে মারিনি, এই হাত দিয়ে কম খুন করিনি, কিন্তু এই হাতে কোনো নিষ্পাপ জীবন নেইনি। তাই আমাকে এইসব দোষ দেওয়া বন্ধ কর, না হলে তোর ভালো হবে না। তারা অস্পষ্ট গলার চোখ গরম দেখিয়ে বলে, আর কি দেখাবেন আপনি? আর কি বা দেখানোর বাকি আছে? এখন আমার কাছে নিজের এই প্রাণ ছাড়া আর কিছুই নেই। এটা যদি নিয়ে নিতে চান নিয়ে যান, আর আমাকেও মুক্তি দিন। রাফা নিজের হাতের বাঁধন আরো শক্ত করে বলে, মুক্তি চাই তোর? মুক্তি পাবি না, এই জীবনে তোর মুক্তি নেই। আর মরতে চাস? সেটাও পাবি না। তোকে আমার সাথেই থাকতে হবে, আমার সংসার করতে হবে। কোনো মুক্তি নেই তোর। রাফানের কথা শুনে তারা তাচ্ছিলের সাথে মৃদু হেসে বলে, সংসার? সেটা তো কবেই ধ্বংস হয়ে গেছে। আবার কিসের সংসার করবেন আপনি? এবার রাফান রেগে গিয়ে তারার গলা ছেড়ে দেয়ালে সজোরে খুশি মেরে চিৎকার দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সংসার পাতবো আমি তোর সাথে, আর তোকে আমার সাথেই সেই সংসার করতেও হবে। দরকার পড়লে এই ধ্বংসস্তূপের ওপরেই রাফান ইব্রাহিম আর তার ফ্লাওয়ারের সংসার হবে। এই ধ্বংসস্তূপকেই আমি ফুল দিয়ে সাজাবো তোর জন্য, আর সারা জীবন ওই ধ্বংসের উপরেই তোর আর আমার সংসার টিকিয়ে রাখবো আমি। জোর দেখাচ্ছেন তো, কিন্তু ভালোবাসা না পেলে ভালো থাকবেন তো? ধ্বংসে কিন্তু ভালোবাসা থাকে না।
ওইখানে ঘৃণার রাজত্ব চলে। চলুক, তোমার ঘৃণা নিয়ে বাঁচতেও আমি রাজি, কিন্তু তবুও তোমার মুক্তি হবে না। কথাটা বলেই রাফান উন্মাদ হয়ে তারার অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। পাগলের মতো করে করতেই থাকে। তারা নিঃশ্বাস নেওয়ার সময়ও পাচ্ছে না। আস্তে আস্তে তারা ঠোঁট থেকে নেমে তার গলায় মুখ ডুবিয়ে দেয়। দুহাতে চেপে ধরে তারার কোমর। তারার শরীর থেকে ব্লেজারটা টেনে খুলে ফেলে। তারা শার্টের উপরের বোতাম দুটো টেনে ছিঁড়ে ফেলে দিল রাফান। তারা দূরে সরে যেতে চাইলেও রাফানের শক্তির সাথে পেরে উঠছে না। দীর্ঘ 40 মিনিট এই অত্যাচার চালানোর পর রাফান তারার ছোঁচ কামড়ে দিয়ে শান্ত হয়। নেশালো চোখে অগোছালো তারার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দেয়, তারপর বলে, আজকের শাস্তিটা অনেক কম হলো, আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর কিছু করলে তার শাস্তি ভয়াবহ হবে। রাফান ডান হাতের 2 আঙুল দিয়ে তারার গালে আলতো ছুঁয়ে দিয়ে নেশালো গলায় বলে, আগের দিনগুলোর কথা নিশ্চয়ই ভুলে যাওনি ফ্লাওয়ার? দরকার পড়লে আবারও আগের মতো টাই বেঁধে মুখে টেপ মেরে তারপর তোমার কোমর ভাঙবো আমি। 10 দিনে উঠে দাঁড়াতে পারবে না। আর হ্যাঁ, এই বাড়ি ছেড়ে এক পাও যদি আমাকে না বলে বেরিয়েছো, তবে সারা রাত তোমার শাস্তির ব্যবস্থা করব আমি। গট ইট? তারার মাথায় টোকা দিয়ে রাফান নিজের ড্রেসিং রুমে চলে গেল। তারা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতদিন পর রাফানের ছোঁয়া পেয়ে তার মাতাল মনটা তার অভিমানকে হারিয়ে দিতে চাইছে, কিন্তু 6 বছরে জমা হওয়া অভিমান এত সহজে ভাঙবে না। কি বলছেনটা কি? 20 জন গুন্ডা মিলে ম্যামকে ধর্ষণ করতে চেয়েছিল মানে? জেনিফার চেঁচানোতে নিখিল গাড়ি ব্রেক কষলো, তারপর কপাল কুঁচকে কানে আঙুল দিয়ে বলল, আস্তে, কানের পর্দা ফেটে যাবে আমার। বাপ রে বাপ। এতক্ষণ যাবৎ নিখিল জেনিফাকে রাফান আর তারার ঝামেলার ব্যাপারে বলেছিল। শেষ মুহূর্তে এসে জেনিফা হকচকে যায়। তার চেয়েও বেশি অবাক হয় এটা ভেবে যে নিখিল এত কিছু কি করে জানলো, কিন্তু এই মুহূর্তে সে পুরো আসল ফিলিংসটাই নিখিলের সামনে ধামাচাপা দিয়ে আসল ঘটনা শুনতে চাইছে। সে জানে 6 বছর আগে তারার উপর এরকম হামলা হয়েছিল। আবার এটাও জানে যে সেদিন তারা জ্ঞান হারিয়ে 3 দিন পর নিজেকে হাসপাতালে দেখে। বুদ্ধিমতী জেনিফা বুদ্ধি করে নিখিলের পেট থেকে আসল কথা বের করার চেষ্টা করতে থাকে। তাই সব কিছু একদম না জানা নাটক করে নিখিলের সব কথা রেকর্ড করে নিচ্ছে নিজের ফোনে। জেনিফা উত্তেজিত ভঙ্গিতে চোখ বড় বড় করে নিখিলকে জিজ্ঞেস করে, তারপর তারপর কি হয়েছিল? আর আপনারাই বা এসব জানেন কি করে? আপনারা না ওই সময় সিঙ্গাপুরে ছিলেন? হ্যাঁ ছিলাম, কিন্তু ভাইয়ার কাছে তার অনেক আগেই ওদের খবর পৌঁছে গিয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাইয়ার নিজস্ব জেট প্লেন দিয়েই তাড়াহুড়ো করে বাংলাদেশে ফিরি। ও, তারপর কে কে ফিরলেন? ভাই, আমি, ভাইয়ের ছোট ভাই রিহান। ও আচ্ছা, আসল ঘটনা বলুন, তারপর কি হলো? জেনিফার উত্তেজনা দেখে নিখিলের কিছু সন্দেহজনক লাগে। তাই ফ্রিকুচকে জেনিফার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি এত উত্তেজনা দেখাচ্ছ কেন বলো তো, কি ব্যাপার? না কিছু না, এমনি জানতে চাইছিলাম। আসলে আমারও ম্যামের জন্য অনেক চিন্তা হয়, আর আমি জানি না তো ওই দিন কি হয়েছিল, তাই আর কি। আচ্ছা, আপনার যদি বলতে অসুবিধা হয় তাহলে বলবেন না, কি আর করার। আমার মনের ভিতরে এই কথাগুলোর ব্যাপারে খালি ঘুরঘুর করবে, আর একদিন আমি মরেই যাব। নাকামি করে নাটকীয় ভঙ্গিতে জেনিফা কথাগুলো বলল। জেনিফার কথা শুনে নিখিল বলে, আচ্ছা কেঁদো না, আমি বলছি, কিন্তু আগে বলো, ভয় পাবে না তো? ভয়? এখানে আবার কিসের ভয়? আছে, ভয়ের কথা আছে বলেই বলছি। ওই দিন আমরা নিজেরাই যেই ভয় পেয়েছিলাম, ভাইয়ের ওই রূপ দেখে অন্য কেউ থাকলে হয়তো জ্ঞান হারাতে হতো। আমি, রিহান, ধ্রুব সবাই সেই দিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই দিনের কথা আমরা কোনোদিনও ভুলব না। ধ্রুব মানে ম্যামের ভাই? হ্যাঁ, আপনার ম্যামের ভাই। ও ভাইয়ের ব্যাপারে সবটাই জানতো, এমনকি আমরা ওর থেকে অনেক খবরই পেতাম। আচ্ছা, এখন কি আসল ঘটনা শুনবে কিনা বলো? হ্যাঁ শুনবো তো, বলুন, শুনছি। 20 জন গুন্ডা ঘিরে রেখেছে অজ্ঞান হয়ে যাওয়া তারাকে। এদিকে দেশে ফিরে হন্য হয়ে রাফান তারাকে খুঁজে যাচ্ছে। রাফানের সাথে যোগ দিয়েছে ধ্রুব, রিহান আর নিখিল। সাথে বডিগার্ডরা তো আছেই। পায়ে হেঁটে খুঁজে যাচ্ছে সবাই, কারণ রাস্তার সবাই বলেছিল যে একটা মেয়েকে দৌড়তে দৌড়তে এদিকে যেতে দেখেছে সবাই। যেহেতু পায়ে চলে গেছে,
তাই আশেপাশে কোথাও উম, হবে। সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা ভাঙা বাড়ির সামনে আসে। সেখানে মনে হচ্ছিল কেউ ভাঙচুর করছে। তখন তারাকে খুঁজে বেড়াচ্ছিল শয়তান দলগুলো। রাফান পুরনো অন্ধকার বাড়িটার দিকে তাকায়। রাফানের থামাতে বাকি সবাই থেমে যায়। রিহান আর ধ্রুব বাদে বাকি সবার হাতে রাইফেল। রাফানকে দেখে মনে হচ্ছে সে যুদ্ধের প্রস্তুতি নিয়েই এসেছে। সিনেমার হিরোদের মতো সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে পরেছে বাহুতে কালো বেল্ট আর হাতে রাইফেল। ওলফ কাটিং চুলে তাকে দেখতে আরো অসাধারণ লাগছে। বাড়িটির সামনে এসে রাফান থমকে যায়। বাড়িটাকে দেখে আর এর বিধ্বস্ত অবস্থা দেখে রাফানের হার্টবিট বাড়তে থাকে। ডান হাতের রাইফেল বাম হাতে নিয়ে বুকে হাত দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। মনটা কেমন যেন খুকাইছে। নিখিল রাফানকে দেখে জিজ্ঞেস করে, ভাই কিছু হয়েছে আপনার? রাফান নিখিলের কথার উত্তর দেয় না। হাতের ইশারায় সকলকে চুপ করতে বলে। তারপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার ইশারা দেয়। সকলেও তাই করে। রাইফেল হাতে পা চিপে চিপে সকলে এগোয় যেন বুটের আওয়াজে ভেতরে কেউ সাবধান না হয়ে যায়। বাড়ির নিচতলা হঠাৎ করে পুরো ফাঁকা। এই কিছুক্ষণ আগেই এখান থেকে মানুষের আওয়াজ আসছিল। সেখান থেকে এখন কেউ নেই দেখে রাফান পা টিপে টিপে উপরে উঠে সিঁড়ি বেয়ে সেখানেও আশেপাশে রুমগুলোতে কেউ নেই। একদম শেষের রুমটায় একটা মেয়ের চিৎকার আওয়াজ ভেসে আসে। সকলে তড়িঘড়ি করে সেখানে চলে যায়। রাফা নিশ্চিত ওইখানে তার ফ্লাওয়ার আছে, কিন্তু রুমের সামনে যেতেই দেখে অনেকগুলো গুন্ডা সেখানে দাঁড়িয়ে বাজে বাজে মন্তব্য করছে। রাফান যেই রুমে ঢুকতে যাবে তখনই তার প্রেয়সীর প্রতিবাদী স্বর শুনতে পায়। তারার ওই যন্ত্রণা ভরা কথাগুলো বিষের মতো মনে হয় রাফানের কাছে। মনে হয় তার ফ্লাওয়ার এই 1.5 মাসে অনেক বড় হয়ে গেছে। আর তারা সেই রুমের গুন্ডাদেরকে তখন বলছিল, আমার পরিবারকে মেরেছিস তোরা, এখন আমাকে মারতে চাইছিস? খোদার কসম লাগি তোদের এমন হাল করবে কেউ একজন যে তোরা মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু ভুগতে ভুগতে মরবি। প্রতিটা যন্ত্রণা তোদের শিরায় শিরায় বাঁচবে। আমার বলা কথাগুলো তোদের মনে হবে তখন। আমি বলছি আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার গায়ে তোরা একটা আঙুলও লাগাতে পারবি না, শয়তান। এতটুকুই কথা রাফানের কানে আসতে সে ধপাস করে বসে পড়ে। তার ফ্লাওয়ার হয়তো ইঙ্গিত করে তার কথাই বলতে চাইছে। সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে তার ফ্লাওয়ারকে। নিখিল রাফানকে এভাবে বসে পড়তে দেখে উতলা হয়ে জিজ্ঞেস করে, কি হলো ভাই, শরীর খারাপ লাগছে? ভিতরে তো ভাবি আছে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে তো আমরা ভাবিকে বাঁচাতে পারবো না। আপনি শুধু অর্ডার দিন, সব কয়টাকে একসাথে মারবো। রাফান নিখিলকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, শুনলি না ফ্লাওয়ার কি বললো? ওদের যন্ত্রণা দিয়ে মারবো আমি, কঠিন যন্ত্রণা দিয়ে মারবো। এত যন্ত্রণা দেব ওদের যে মৃত্যুকেই তখন ওদের সবচেয়ে আপন বলে মনে হবে। এত যন্ত্রণা দিয়ে মারবো ওদের আমি যে ওদের জীবনের একমাত্র সুখের স্বপ্ন হবে মৃত্যু, আর এটাই হবে ওদের শাস্তি। রাফানের চোখ শক্ত হয়ে যায়। চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে। কান গাল সব লাল হয়ে গেছে। চোখ লাল হয়ে তার শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে। কপালের রগগুলো সব দাঁড়িয়ে গেছে। রাফান উঠে দাঁড়িয়ে নিজের মুঠো শক্ত করে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে তারা অজ্ঞান হয়ে গিয়েছে। রাফান তারাকে এভাবে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই এক মুহূর্তের জন্য সে ভেবেছিল সে হয়তো তার ফ্লাওয়ারকে হারিয়ে ফেলেছে। রাফানের বডিগার্ডরা সব দক্ষ হাতে গুন্ডাদের আটকে ফেলে 20 জন গুন্ডাই বন্দি হয়ে যায়। স্তব্ধ হয়ে যাওয়া রাফানের হাত থেকে রাইফেল পড়ে গিয়ে ঠাস শব্দ হয়। ধ্রুব নিজের বোনকে দেখে এগিয়ে যেতে নিলে নিখিল হাত দিয়ে আটকে মাথা নেড়ে বারণ করে। রাফানের হাত থেকে রাইফেল পড়ে যাওয়ার পর রাফান আস্তে আস্তে স্থির দৃষ্টিতে তারার দিকে এগোতে থাকে। রাফানের চেহারা কেমন যেন অনুভূতিহীন হয়ে আছে। সে এখন রেগে আছে নাকি কষ্টে আছে নাকি কেমন আছে সেটা বোঝা যাচ্ছে না। রাফান তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারার পায়ের দিকে তাকিয়ে তার শরীর কেঁপে ওঠে। গায়ের লোম দাঁড়িয়ে মাথা ঘুরে বসে পড়ে রাফান। তারার ম্যাজেন্টা রঙের পাজামাটা রক্তে ভেজে গেছে। এটা দেখে রাফান আর নিজেকে সামলাতে পারছে না। সে দেরি করে ফেলেছে, অনেক দেরি করে ফেলেছে। রাফানের হাত অনবরত কাঁপছে। এরকম একটা পাষাণ মানুষকে এভাবে দেখে নিখিল আর রাফানের বডিগার্ডরা অবাক চোখে চেয়ে আছে। আর যেন সবাই মিলে নতুন এক রাফানকে আবিষ্কার করলো। রাফান কাঁপা কাঁপা হাতে তারার হাতের পালস চেক করতে হাত বাড়লো। হাত
একদম স্থির ধীর গতিতে পাস চলছে। রাফান ছিটকে দূরে বসে পড়ে। তার ফ্লাওয়ার বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বেঁচে আছে। রাফান আবার তারার কাছে গিয়ে তারাকে নিজের বুকের ভেতর আগলে ধরে আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বেঁচে আছে? আমার ফ্লাওয়ার বেঁচে আছে। সবাই শুনছো? আমার প্রাণ ভ্রমরা, আমার ফ্লাওয়ার বেঁচে আছে। আজ রাফান সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ। এই পৃথিবীর রব, আমার তারার রব, আমার রব এখনো এতটাও পাষাণ হয়ে যায়নি। ও আমার রব, হে আমার আল্লাহ, আমি চিরঋণী হয়ে রইলাম তোমার কাছে। আমার মতো এই পাপিষ্ঠ পুরুষকে তুমি নিঃস্ব করে দিও আজ। যেই মায়া দেখালে, আমি তার জন্য সারা জীবন তোমার বন্দেগী করে যাব। এই রাফান ইব্রাহিম কথা দিল তোমায়, সক্ষমতা থাকতে আমি আর এক ওয়াক্ত নামাজও বাদ দিব না। দরকার পড়লে কাজা নামাজ পড়ে ফেলবো যদি না পারি, কিন্তু তবু এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, ওয়াদা রইল। রাফান নিজের হৃদয় খরণের কথাগুলো সবার সামনে বলে। তারাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদে। একটা পাষাণ মানুষ কি সুন্দর নিজের প্রিয় মানুষটার জন্য চোখের জলে ভাসছে। রাফান তারাকে জড়িয়ে ধরে তারার সারা মুখে চুমু খেলো, মাথায় চুমু খেয়ে আবারও বলল, I am sorry, princess. I couldn't protect you in time. I am really very very sorry. আজকে আমার জন্য তুমি আমাদের প্রথম বেবিটাকে হারালে। আমি অনেক অনেক সরি। জানি কোনোদিনও তোমার এই কষ্ট কমাতে পারবো না, কিন্তু প্লিজ ফ্লাওয়ার, তুমি ঠিক হয়ে যাও প্লিজ। রিহান, নিখিল আর ধ্রুব রাফানকে এভাবে বেসামাল হতে দেখে ছুটে এসে ধরে। রাফানকে থামতে বলে। তারাকে আগে হাসপাতালে ভর্তি করাতে হবে, তার চিকিৎসার প্রয়োজন। রাফান এতক্ষণ নড়েচড়ে বসে। আসলেই তো তার এমার্জেন্সি চিকিৎসা দরকার, তাই তারাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো। হাসপাতালে নেওয়ার পর তারাকে সাথে সাথে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। তারাকে এভাবে দেখে রাফানের ক্রমশ বুকে ব্যথা হচ্ছে, প্যানিক অ্যাটাক করছে বোধ হয়। রাফান বুকে হাত দিয়ে হাসপাতাল ফ্লোরে শুয়ে পড়লো। আশেপাশে থেকে ডাক্তার এসে রাফানকে তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করে। রাফানের শরীর মানছে না, অক্সিজেন মাস্ক লাগানোর পরও কেমন যেন করছে। রাফানকে ঘুমের ইঞ্জেকশন দিতে যাবে সেই সময় সে ধাক্কা মেরে ডাক্তারকে ফেলে দেয়। গর্জন করতে করতে বলে, আমাকে এভাবে ঘুম পাড়িয়ে লাভ নেই। আমি এখন ওই লালা কুত্তাদের কাছে গিয়ে ওদের ট্রিটমেন্ট করতে চাই। আমার কাছ থেকে সর সবাই। রাফান সব কিছু ছিটকে আবার ওই পুরনো বাড়ির দিকে নিজের গাড়ি নিয়ে রওনা হয়। পেছনের আরেকটা গাড়িতে রিহান, ধ্রুব আর নিখিল যায়। হাসপাতালে তারার খেয়াল রাখার জন্য 20 থেকে 25 জন গার্ডকে রেখে আসায়। সময় এখন প্রায় সন্ধ্যা ছুঁই। আকাশে সূর্য ডুবলো বলে রাফান হুড়মুড় করে গাড়ি থেকে নামে। সে গাড়িতে আসতে আসতেই এখানে থাকা বডিগার্ডদের সব ব্যবস্থা করে রাখতেই বলেছিল। প্রত্যেকটা গুন্ডাকে এক একটা স্ট্যান্ডের সাথে বেঁধে রাখা। রাফান যেতে বডিগার্ডগুলো সরে রাফানকে জায়গা দেয়। নাটকীয় ভঙ্গিতে রাফান ধীর পায়ে এগিয়ে যায় ওদের দিকে। চোখ মুখ কেমন যেন শান্ত হয়ে আছে। কেউ দেখে বলবে না যে একটু আগেই এই মানুষটা কেমন করছিল তার ভালোবাসার জন্য। রাফানকে এগিয়ে আসতে দেখে সব গুন্ডাগুলো ভয় ছিটিয়ে যায়। ততক্ষণে রিহানরাও চলে আসে। রাফান গিয়ে ওদের সামনে একটা চেয়ার নিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে বসে। নিজের হাতের বেল্টসগুলো খুলতে খুলতে শান্ত গলায় গুন্ডাদের উদ্দেশ্যেই বলে, জানিস, আজ প্রায় 1.5 মাস পর আমি আমার ফ্লাওয়ারকে দেখেছি। কত সুন্দর একটা ফুটফুটে বউ আমার, বল? মাশাআল্লাহ, দেখলেই মন জুড়িয়ে যায়। আমার বউটা অনেক ইনোসেন্ট। এই প্রথম কনসিভ করেছে। না জানি কত স্বপ্ন দেখেছিল আমার বেবিকে নিয়ে। আজও রুটিন চেক আপের জন্যই যাচ্ছিল। উদ্দেশ্য হাসপাতাল ছিল। এখন সে ওখানেই আছে, কিন্তু রুটিন চেক আপের জন্য না, বরং নিজের জান বাঁচানোর জন্য। আমার বাপ মা বাচ্চাকে তো মেরেই ফেলেছিস। আবার শুনলাম আমার একমাত্র বউয়ের সাথে 20 জন মিলে বাসরও করতে চাইছিলি। কিন্তু দুঃখের বিষয়, তার আগে আমি চলে এসেছি। এবার তো আর কিছু করার নেই। আমি তো আমার আদরের বউকে অন্য কাউকে ছুঁতে দিতে পারবো না। তবে তোদের এখানে আটকে রাখার কারণ এটা না, কারণটা ভিন্ন। আমি তো তোদের সেই কখনই বিনা টিকিটে উপরে পাঠাতে চেয়েছিলাম, সেই প্রস্তুতি নিয়েও এসেছিলাম। কিন্তু এসে শুনি আমার বউ আমার কাছে আবদার করেছিল তোদের যন্ত্রণা দিয়ে মারতে। রাফান 2 হাত উপরে উঠিয়ে বলে, বিশ্বাস কর, আমি এত পাষাণ না। কিন্তু আমার বউ যেহেতু আবদার করেছে, তাই তার কথা তো রাখতেই হবে, বল? না হলে আমার আদরের বউটা কষ্ট পাবে না?
চল একটা ডিল করি। আমি তোদের সব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তোদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেব। ওদেরও কোনো অভাব থাকবে না, আর তোরাও শান্তিতে মরতে পারবি। আচ্ছা, তোদের ভেতর কে যেন প্রথম আমার বউয়ের সাথে বাসর করতে চেয়েছিলি? গুন্ডাগুলো সবার দিকে চাচাই করছে। এরই মধ্যে একজন গুন্ডা আরেকজন গুন্ডাকে চোখের ইশারা দিয়ে দেখিয়ে রাফানকে বলে, ভাই ও কইছিল এবার আমার সাইরা দেন। আরে আরে, রাফান ইব্রাহিম ছাড়ার জন্য কাউকে ধরে নাকি? তবে তোর এই উপকারে খুশি হয়ে আমি তোকে কম কষ্ট দিব, প্রমিস। রাফান গুন্ডাদের থেকে চোখ সরিয়ে বডিগার্ডের দিকে তাকে চোয়াল শক্ত করে গম্ভীর মুখে বলল। সব রেডি তো? বডিগার্ডরা ইয়েস স্যার বলে রাফানের কথায় সায় দিল। বডিগার্ডরা রাফানের কথায় সায় দেয়। রাফানের চেহারায় শান্ত ভাব চলে গিয়ে হিংস্রতা প্রকাশ পায়। ঈগলের মতো তীক্ষ্ণ চোখে সবগুলো গুন্ডার দিকে তাকায়। ভয়ে সবগুলো গুন্ডা নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তাদের ভেতর একজন বলে, আমগো সাইরা দেন স্যার, আমরা ম্যাডামের কাছে থেকে মাপ চাইয়া লমু। আপনি আমাগরে আর কোনো দিন এই এলাকায় দেখবেন না স্যার, সাইরা দেন আমাগো। ওদের কথা শুনে রাফান অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে ওর পেট ব্যথা হয়ে যায়। নিজের পেট ধরে হাসি থামানোর চেষ্টা করে, কিন্তু পাচ্ছে না। হেসেই যাচ্ছে, হেসেই তো যাচ্ছে। গোলগাল চোখে বাকিরা রাফানের দিকে তাকাচ্ছে। নিখিলের তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এইবার গেল, সব গেল রে। রাফান হাসি থামায়, হুট করেই থামায়। আগের অট্টহাসির প্রভাব সরে গিয়ে তার ঠোঁটের কোণে এখন পৈশাচিক হাসি দানা বাঁধতে দেখা যায়। চোখে আবারও হিংস্রতা ফুটে উঠে আসছে। রাফানের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে। রাফান নিজের উপর থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। দুই হাতের মুঠো শক্ত করেই আহ করে গর্জন দিয়ে আশেপাশে সব ভেঙে ফেলতে লাগলো। সব কয়টা গুন্ডাকে ইচ্ছে মতো ঘুষি দিতে দিতে দম বের করে ফেলছে এক একটার। নিজের হাতের মুঠোয় ভরে রাখা সব রাগ ঝেড়ে ফেলছে সেই গুন্ডাদের উপর। নয়নতারাকে যেই ছেলেটা প্রথম ছোঁয়ার কথা বলেছিল, সেই ছেলেটার নাম সুজন। রাফান সুজনের কাছে গিয়ে উত্তেজিত আর পাগলা পাগল ভঙ্গিতে বলে, কি রে, কি দেখছিস? তোর ওই চোখ আজকে আমি নিজ হাতে উপড়ে ফেলবো। যে চোখ দিয়ে তুই আমার পবিত্র ফ্লাওয়ারের দিকে অপবিত্র নজর দিয়েছিলি, তারপর আমি তোর কলিজাটা ছিঁড়ে মাপবো, দেখবো সেটা ঠিক কত বড়। আর তারপর কি করবো জানিস? জেনেই নে আগে, যেহেতু কলিজা ছিঁড়তে গেলে তুই আর বাঁচবি না পরের সিনটা দেখার জন্য, তাই আগেই জেনে নে। রাফান সুজনের কাছে গেল, গিয়ে ওর কানের সামনে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। সেটাতে সুজন জোরে জোরে চিৎকার করতে করতে কাঁদতে শুরু করলো। ওর কান্না দেখে রাফান আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। দেখে মনে হচ্ছে যেন তার সামনে কোনো হাসির সিন চলছে, আর হাসিটা এত সুন্দর মনে হচ্ছে কোনো রাজপুত্র হাসছে। কিন্তু রাফানের এত সুন্দর হাসিতে সবাই আরও বাঁধ ভাঙা ভয়ে চেয়ে রইল। নিখিল তখন থেকেই খেপেই চলেছে। ধ্রুব আর রিহান নিখিলকে ধাক্কা দিয়ে ধ্রুব বলে, কি হয়েছে নিখিল ভাইয়া, কাঁপছো কেন? আর ভাইয়াও বা এভাবে আসছে কেন? তবে যাই বলো, দুলাভাইকে হাসলে কিন্তু সেই লাগে। নিখিল কাঁপতে কাঁপতে ধ্রুব আর রিহানকে উদ্দেশ্য করে বলে, আসলেই অনেক নিষ্পাপ তার হাসি, কিন্তু আমি জানি এই হাসি কেন হাসছে। একটু পরে তোমরাও জানতে পারবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফান বডিগার্ডকে কি যেন ইশারা দেয়। বডিগার্ড চলে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে আবারও ফিরে আসে হাতে গ্লাভস। এ কোনো সাধারণ গ্লাভস নয়লা, এ হলো বড় ধারালো লোহার নখ বসানো গ্লাভস। কালো গ্লাভসটায় ধারালো ছুরির মতো নখ দেখা যাচ্ছে। নিখিল, ধ্রুব আর রিহান শুষ্ক ঢোক গেলে। তার মানে রাফান সত্যি সত্যি এই লোকগুলোর চোখ উপড়ে ফেলবে। হায় হায়, কি সর্বনাশের কথা। ধ্রুব আর রিহান অবাক হলেও নিখিল অবাক হচ্ছে না, শুধু ভয় পাচ্ছে। রাফান গ্লাভসটা হাতে নিয়ে পরে ফেলে। ধারালো গ্লাভস দুই হাতে পরে এগিয়ে আসে সুজনের দিকে। সুজন থর থর করে কাঁপছে, মাথা ডানে বামে ঝুলিয়ে চলছে যেন তাকে না মারে। ভয়ে বাকি 19 জন লোক বাকরুদ্ধ হয়ে গেছে। হয়তো সুজনের পরেই তাদের সিরিয়াল। রাফান এগিয়ে আসছে,
এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে, চোখে রাগ কিন্তু মুখে পৈশাচিক হাসে। সুজনের সামনে এসে দাঁড়ালো, আঙুল দিয়ে সুজনের গাল চেপেই ধরে, তাতে গাল ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে। সুজন আর্তনাদ করতে পারছে না যন্ত্রণায়। রাফান চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিবিয়ে সুজনকে বলে, কিরে কুত্তার বাচ্চা, ভয় পাচ্ছিস? ভয়? আমার বউ, আমার ফ্লাওয়ার, আমার হৃদয়টা যখন তোর কাছে থেকে ভয় পালিয়ে বেরিয়েছে, ঘন্টার পর ঘন্টা এই অন্ধকারে বসে থেকেছে, তখন ভয়ে আমার ফ্লাওয়ারও পেয়েছিল। এবার তোর পালা। আহ! রাফান সুজনের চোখ ধারালো নখ ঢুকিয়ে দেয়, ইচ্ছে মতো খোঁচাতে খোঁচাতে বলে, এই দুই চোখ দিয়ে বদনজর দিয়েছিলি না? এই দুই চোখ দিয়ে? এই চোখ তো আমি রাখবো না, নেভার। অন্য সব গুন্ডাগুলো হামলে পড়ে চেঁচাচ্ছে। শুভ আর রিহানের গা গুলিয়ে উঠছে এইসব দেখে, আর ভাবছে রাফান কি করে এসব করছে। রাফান চোখের থেকে হাত সরাতেই ঝরঝরি রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। সুজন গঙ্গাচ্ছে অনবরত। রাফান কয়েক সেকেন্ড দেখে নিজের মনকে প্রশান্তি দেয়, তারপর আবারও হাত ঢুকিয়ে দেয় যেখানটায় কলিজাটা থাকে সেখানে। সুজনের আর্তনাতে পুরো বাড়ি কাঁপছে। নিখিল, শুভ, রিহান নিজেদের বুকে হাত দিয়ে কারেন্ট লাগার মতো কাঁপছে। রাফান হাতের এক টানে কলিজাটা ছিঁড়ে এনে নিয়ে আসে, হাতে এনে কলিজাটাকে ভালো করে দেখে তাচ্ছিলের হাসি হেসে বলে, এই দুই গ্রামের কলিজা নিয়ে সারা আমার ফ্লাওয়ারের গায়ে হাত দিতে চেয়েছিলি? সেই মনে। ছ্যা। সুজন বাধা অবস্থাতে মৃত দাঁড়িয়ে আছে। সব লোকগুলো আহত দৃষ্টিতে সুজনকে দেখছে। কথা বন্ধ হয়ে গেছে সবার। চোখের সামনে এভাবে এক একজনের মৃত্যু দেখে সকলেই নিজেদের কল্পনা করছে। এক মুহূর্তের মধ্যে সকলে আবারও মৃত্যুর রূপ দেখে। এমনই এক কাণ্ড করে বসলো রাফান। ভয়ঙ্কর বলে ভুল হবে রাফানকে, কারণ ভয়ঙ্কর কথাটাই এখন রাফানকে দেখে হয়তো ভয় মরে যাচ্ছে। রাফান সুজনের গোপনাঙ্গ কেটে ছিঁড়ে নিজের হাতে নিয়ে আসে। শুভ অজ্ঞান হয়ে পড়ে যায়। রিহান এক পাশে সরে বমি করতে থাকে, আর নিখিল সে ঠায় দাঁড়িয়ে নিজের প্যান্টের সামনে হাত দিয়ে ভয় ভয় কাঁপছে। বেশিরভাগ লোকেরাই ভয় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাফানের এইসবে কোনো হেলদোল নাই। সে মুখ কুচকে, কপাল কুচকে ওই বস্তুটার দিকে ছোট ছোট চোখ করে তাকে নিখিলকে বলে। রাফান হাত ঝাড়তে ঝাড়তে বডিগার্ডদের বলে, কিভাবে সাফ করলাম দেখলি তো? এভাবেই বাকি 18টাকে মেরে দে। আর যে আমার উপকারে এসেছে ওকে লাস্টেরটা আর করতে হবে না। আর হ্যাঁ, কারো যদি এই কাজ করতে হাত কাঁপে তবে তারও এই অবস্থা করিস। কথাটা বলেই রাফান নিখিলের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, আমার সাথে থেকে এসব না শিখতে পারলে তোকে ওইভাবেই মেরে দেব। এখন চল হাসপাতালে, আমার ফ্লাওয়ার অপেক্ষা করছে আমার জন্য। বর্তমান নিখিল জেনিফাকে এইসব বলতে বলতে নিখিল কাঁপতে থাকে। জেনিফাও হতভম্ব হয়ে যায়। কি শুনলো সেগুলো? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু নিখিলের চোখ মুখ দেখে সে 100% শিওর যে নিখিল যা বলছে সত্যি বলছে। জেনিফার গা শিউরে ওঠে, তারও গা গুলি বমি আসতে চায়। কিন্তু সব কিছুর মাঝে জেনিফা একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়, সেটা হলো নয়নের প্রতি রাফানের ভালোবাসা দেখে। এভাবেও ভালোবাসা যায় কাউকে? এভাবেও নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নেওয়া যায়? ভাবতেও কেমন যেন লাগছে তার। তবে রাফানের ভালোবাসায় যে কোনো খাদ নেই, এটা সম্পূর্ণ সঠিক। কিন্তু 20 জন গুন্ডাকে এভাবে মেরেছে ভাবলেই কেমন মাথা চক্কর দিচ্ছে। নিখিল জেনিফাকে এরকম অস্বাভাবিকভাবে দেখে ধাক্কা দিল জেনিফাকে। এত জোরেও দেয়নি নিখিলের ধাক্কাকে জেনিফার ধ্যান ভাঙে। জেনিফা নিখিলের অবস্থা দেখে এসে বলে, বলেছিলাম না শুনতে পারবে না। আর আরেকটা কথা শোনো, ওই দিন শুধু 20 জন ছিল, মাত্র 20 জন। এই 6 বছরে ভাই ভাবির জন্য আরও কত মার্ডার করেছে তা গোনা যাবে না, আর পসিবলও না। জেনিফা কিছু বলল না। সে এখনো ঘরের ভিতর আছে। সেই সাংঘাতিক দিনের কথা চিন্তা করছে। তার জান বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। রাফান ড্রেসিং রুমে গিয়ে একটা সাদা পাঞ্জাবি বের করে, মাথায় টুপি পরে হাতে জায়নামাজ নিয়ে বের হয়। তারা খাটে বসেছিল। সে এই প্রথম রাফানকে এভাবে দেখলো। রাফান
আগে নামাজ পড়তো না, কিন্তু এখন এই 6 বছর পর এভাবে দেখে নয়নতারা হালকা কপাল কুঁচকে গলার স্বর নিচু করে প্রশ্ন করে। নামাজ শুরু করলেন কবে থেকে? রাফান জায়নামাজ বিছাতে বিছাতে নয়নতারার দিকে না তাকিয়ে উত্তর দেয়। 6 বছর আগে থেকে। এখন তুমিও যাও, গোসল করে আসো, তারপর উজু করে নামাজ পড়ে নাও। আমি তোমার জন্য জায়নামাজ, হিজাব সব রেডি করে রেখেছি। নয়নতারা রাফানের উপর অভিমান করে আছে ঠিকই, কিন্তু নামাজ পড়ার কথা বলেছে বলে তারা আর তারামি না করে অজু করে ফর্মাল পোশাক চেঞ্জ করে সুন্দর করে সাদার ভিতর আকাশি সুতোর কাজ করে একটা 3 পিস পরে রাফানের পাশে গিয়ে নামাজ পড়ে। নামাজ শেষে দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে। কেন কেউ কাউকে বলেনি। দুজনে লম্বা চওড়া মনোযোগ ধরে একসাথে নামাজ শেষ করে। একজন আরেকজনের দিকে চোখ পড়ে তাদের। টুপি পরা রাফানকে কি সুন্দর লাগছে। রাফানও তার স্ত্রীকে মুগ্ধ চোখে দেখছে, কি অসাধারণ লাগছে হিজাব পরাতে। নিজের অজান্তেই মনে মনে দুজনই মাশাআল্লাহ বলে। কতদিন পর আবারও চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে দেখছে দুজন, আর মনে মনে ভাবছে এই মুহূর্তটা যেন কোনো দিন শেষ না হয়, কাউকে যেন আর ছেড়ে চলে যেতে না হয়। অনেকক্ষণ ধরে রাফান এভাবেই চেয়ে থাকায় তারা একটু ইতস্তত বোধ করে, আর তার মনে মনে বলে, এই তুই না রাগ করেছিস, তাহলে এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছিস? বেশি না, কমপক্ষে 2 বছর এই রাগ ধরে রাখতে হবে তোকে। তারা রাফানের সামনে থেকে উঠে যেতেই নেয়, ঠিক তখনই রাফান তারার হাতে হ্যাচকা টান মেরে আবারও তাকে বসিয়ে দেয়। তারার 2 হাত নিজের হাতের উপর নিয়ে আলতো চুমুকে আজকি স্বরে বলে, অনেক বছরের স্বপ্ন ছিল ফ্লাওয়ার, আজ পূরণ হলো। রাফানের এই ভালোবাসাপূর্ণ ব্যবহারগুলো আস্তে আস্তে তারার মনের সকল অভিমানকে তাড়িয়ে দিতে চাইছে। তারারও রাফানের কথা সাড়া দিয়ে তাকে আপন করে নিতে ইচ্ছে করছে, কিন্তু তার বোধশক্তি অন্য কথা বলতে চাইছে। সে এত সহজে এতদিনের কষ্টগুলো ভুলে যেতে পারছে না। এই 6 বছর তারাকে কতখানি লড়াই করে বাঁচতে হয়েছে সেটা একমাত্র সেই জানে। তারা নিজের ভেতরে যে কত কিছুর পরিবর্তন আনতে হয়েছে সেটা সে নিজেই জানে। হাসি খুশি নরম দয়ালু প্রাণবন্ত একটা মেয়ে যে কতটা পরিবর্তিত হয়েছে সেটা রাফান হয়তো কল্পনাও করতে পারবে না। তারা নিজের হাত রাফানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে জায়নামাজ উঠিয়ে সরে যায়। রাফানও আর কথা বলে না, সেও জায়নামাজ উঠিয়ে আবারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বের হবার জন্য। ব্ল্যাক শার্ট আর সাথে ওয়াইন রঙের কোটি তার সুদর্শন বডির সাথে লেগে আছে। পুরুষের লম্বা শরীর, ফর্সা গায়ের রঙের জন্য এই ওয়াইন রং অসাধারণ লাগছে। তার উপর জড়িয়ে নেয় একই রঙের কোট। কোটের এক পাশে বুকের কাছে হীরের ব্রোচ উজ্জ্বল হয়ে তাকে আরও আভিজাতে মুড়িয়ে রেখেছে মনে হচ্ছে। ড্রেসিং রুম থেকে বের হয়ে রাফান লক্ষ্য করে তারা রুমের ভেতর নেই, সে কোথায় যেন চলে গেছে। রাফান কিঞ্চিত ফ্রিকুচকে বিরক্তি ফেলা পায়ে ঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসে। ফ্লাওয়ার ফ্লাওয়ার বলে চেঁচাতে থাকে। ঠিক তখন রত্না রান্নাঘর থেকে ছুটে এসে বলে, স্যার, ম্যাডাম তো এই মাত্রই বাহিরে গেছিল গা। রাগে রাফানের চোখ থেকে অগ্নিশিখা বের হচ্ছে, লাল বর্ণ ধারণ করেছে তার চোখ। রাগে ভারী ভারী পা ফেলে বের হয়ে যেতে যেতে ফিটফিট করে বলে, এই অসভ্য আর অবাধ্য মহিলা আমাকে একটা রাত একটা দিনও শান্তিতে থাকতে দিল না। বারবার বলেছিলাম গেলে ভালো হবে না, সেই আমাকে চ্যালেঞ্জ করেই বসলো, তাই তো? এবার রাফান ইব্রাহিমও দেখাবে সে কি করতে পারে। রাফান রাগ দেখিয়ে গ্যারেজে চলে যায়। বিশাল একটা গ্যারেজ, প্রায় 5 বিঘা জায়গা নিয়ে শুধু একটা গ্যারেজ। সেখানে বিশ্বের নামি দামি গাড়ি সুসজ্জিত আছে। কম হলেও 20 রকমের নামি দামি ব্র্যান্ডের গাড়ি হবে, সংখ্যায় 400-ও কম হবে না। রাফান গ্যারেজে ঢুকে চারপাশে তাকে সোজা চলে গেল C6 Z06 গাড়িগুলোর দিকে। সেখানে থেকে নিজের পোশাকের সাথে মিলে একটা গাড়ি নিয়েই বের হয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো RIM কোম্পানির সামনে। আজ আর মাস্ক চশমা কিছুই নেয়নি রাফানের মুখে। গাড়ি থেকে নামতেই রাফান অফিসের গেটে দিকে ঢুকতে গেল, দারোয়ান হাত দিয়ে আটকালো। দারোয়ানটা নতুন এসেছে কয়েক মাস আগে, তাই রাফানের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আগের দারোয়ান হলে ঠিকই চিনে ফেলতো। দারোয়ান রাফানের পথ আটকে জিজ্ঞেস করে, কে আপনি? আপনাকে তো আগে দেখিনি। রাফানের এমনিতে রেগেছিল, আর এখন এই দারোয়ানকে কৈফিয়ত দিতে হবে তাকে।
তাও নিজের অফিসে প্রবেশের জন্য? রাফান রেগে ভুম হয়ে উত্তর দিল। তোর বাপ। কথাটা বলে রাফান দারুণের হাত হালকা ধাক্কা মেরে শরীরের ভেতরে প্রবেশ করে। অফিসের প্রত্যেকেই রাফানের সুদর্শন চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াইন রঙের পোশাকে আর চোখে মুখে রাগ মেশানো চেহারায় তাকে দেখে কোনো অগ্নি রাজ্যের রাজকুমার মনে হচ্ছে। শুধু মেয়েরাই নয়, ছেলে স্টাফ থেকে শুরু করে সকলেই তার দিকেই তাকিয়ে আছে। এতই পারফেক্টও বুঝি হওয়া যায়?